ওকে, তো দেখো হচ্ছে আমরা স্টার্ট করতেছি। তো যেটা বলতেছিলাম, আমাদের মাথায় যদি পুঞ্জাক্ষী থাকতো, আমরা কিন্তু 10 কিলোমিটার দূরে থেকে কি করতে পারতাম, আমরা খাবারের সন্ধান করতে পারতাম। আবার আমাদের মাথায় যদি অ্যান্টেনা থাকতো, আমরা কি করতে পারতাম, অনেক দূর থেকে শত্রুর আগমনটা হচ্ছে বুঝতে পারতাম যে ওখানে হচ্ছে আমাদের শত্রু হচ্ছে আছে। বুঝা গেছে? আচ্ছা, পরে দেখো, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত। এখন কথা হচ্ছে কাইটিন জিনিসটা কি, একটা জিনিস দেখবা, তেলাপোকা বা হচ্ছে প্রজাপতি ওদের শরীর কিন্তু খুবই নরম হয়। বোঝা গেছে? লাইক তুমি আবার ভাবতে পারো যে আমি হচ্ছে ওদের উপরে ট্রাক চালাই দিলাম, ওটা কিন্তু আবার আরেক জিনিস। ওদের শরীরটা এতটাই নরম, জাস্ট ওরা যদি হচ্ছে লাইক 10 পাওয়ার 4 এত যদি প্যাসকেল বাতাস থাকে। বাতাস তো চিনোই যে, ধরো তোমরা তো মনে হয় আহ তোমরা তো ওই যে বাতাস কি দিয়ে জানো, যে একটা যন্ত্র আছে না, ওটা দিয়ে, ওটা তো মনে হয় তোমরা চিনো, ওই যে এটাকে কি যেন বলে। আচ্ছা, ব্লুয়ার, ইউইআর, ব্লুয়ার। ব্লুয়ার কি করে বলো তো? ব্লুয়ার হচ্ছে তোমার এই যে পিসির যন্ত্রাংশ পরিষ্কার করতে ব্যবহার করে। ধরো তোমার হচ্ছে সাপোজ র্যাম কাজ করতেছে না, তুমি হচ্ছে ব্লুয়ার দিয়ে বারোটা যদি পরিষ্কার করে দাও, তুমি দেখবা যে হচ্ছে তোমার ওই র্যামটা কাজ করা শুরু করছে, তাই না? তো এই যে ব্লুয়ারটা যেটা আছে, ব্লুয়ারে যে বাতাসটা আছে, এটা সহ্য করার শক্তিও এই বেচারাদের নাই। অর্থাৎ আরশোলা এবং প্রজাপতি, ওরা জাস্ট এইটুকু বাতাসই সহ্য করতে পারে না। অর্থাৎ ওদের শরীরটা কিভাবে গঠিত, কাইটিন সমৃদ্ধ একটা হচ্ছে গঠন দ্বারা আবৃত হয়েছে। বুঝা গেছে? মানে ওদের শরীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, আমাদের শরীর কি দ্বারা গঠিত? আমাদের দেহ হচ্ছে চামড়া দ্বারা গঠিত। ওদের ওদের দেহ কি কি দিয়ে গঠিত? কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা গঠিত। এখন তুমি বলতে পারো, এখানে তো লেখা আছে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত, কিন্তু আমি তো বলতেছি খুবই নরম আবৃত। কন্ট্রাডিকশন হয়ে গেল না? যে বইতে লেখা আছে খুবই শক্ত, আবার আমি বলতেছি খুবই হচ্ছে কি, খুবই নরম। যে একটা সামান্য পরিমাণে একটা বাতাস সহ্য করতে পারে না, লাইক একটু যদি হচ্ছে ওই যে তোমার একটু যদি হচ্ছে তোমার এই যে বাতাস টাতাস উঠে না, ওই যে তোমার ওই যে ঝড়টর হয়, দেখবে যে ওরা সব আগেই পালাই যাবে। বুঝা গেছে? ওরা কিন্তু বিপদটা আগে থেকে বুঝতে পারে কিসের সাহায্যে? অ্যান্টেনার সাহায্যে। খাবার কিভাবে পায়? পুঞ্জাক্ষীর সাহায্যে। আই হোপ যে তোমরা এই জিনিসটা নিয়ে হচ্ছে আর কনফিউশনে ভুগবা না। ওকে, পরে দেখো, ম্যালপিজিয়ন নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান। রেচন অঙ্গ কোনটা? রেচন অঙ্গ হচ্ছে যার মাধ্যমে তার ভিতরের যত হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে বর্জ্য পদার্থগুলো আছে, ঠিক আছে, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো যে অঙ্গের মাধ্যমে বের হয়ে যায় তাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ন নালিকা। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাকে হচ্ছে 3 স্টার দিয়ে রাখবা। যে কোন অঙ্গের মাধ্যমে আর্থ্রোপোডা পরের প্রাণীরা তাদের হচ্ছে রেচন বা হচ্ছে রেচন কার্য সম্পন্ন করে, অথবা তাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, তখন তোমরা বলবা ম্যালপিজিয়ন নালিকা। আচ্ছা, পরে দেখো, ওদের রক্তপূর্ণ গহ্বর হচ্ছে হিমোসিল নামে পরিচিত। মানে ওদের শরীরে যে রক্তটা আছে, দেখো ওদের শরীর কি আছে, রক্ত আছে, ভালো কথা। আমাদের শরীর রক্ত আছে, ওর শরীর রক্ত আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন ওদের যে শরীরের মধ্যে রক্তটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে হিমোসিল। বোঝা গেছে? এটাকে আমরা বলি হিমোসিল। আচ্ছা, তো তোমরা হচ্ছে একজন আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করো, যে এই যে 5টা যে টপিক এখানে আছে বা 5টা বৈশিষ্ট্য আছে, তোমরা কি এই 5টা বুঝতে পারছো কিনা? জাস্ট হচ্ছে আমাকে একজন বলো যে হ্যাঁ ভাই বুঝছি, অথবা আমার মাথার উপর দেখেছে আমি কিছুই বুঝি নাই। বুঝতে পারছি। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি স্যার, জি হ্যাঁ বুঝতে স্যার। পারছি। কোনো কিছু মাথার উপর দিয়ে জি যায় নাই, স্যার। তাই না? না স্যার। খুবই খুবই না ভালো। স্যার। আচ্ছা, খুবই ভালো স্টুডেন্ট তাহলে তোমরা। ওকে, পরে দেখো, আমরা কি বলতেছিলাম, আমরা কিন্তু আর্থপোডা পড়তে চাই নাই, কিন্তু আমি বলছিলাম আর্থপোডা বোঝার জন্য, মানে সরি, নিডারিয়া বোঝার জন্য তোমাকে হচ্ছে আর্থপোডাতে আসতে হবে। এবার হচ্ছে আমরা এই যে নিডারিয়াতে চলে যাব। দেখো নিডারিয়া, আগেই বলে রাখছি যে এটুকু যে আছে এটুকু তোমাদের পড়তে হবে না, হ্যাঁ, এটুকু হচ্ছে জাস্ট এমনি এমনি দিছে, এগুলো পড়তে হবে না তোমাদেরকে। তাও তোমরা ইচ্ছা করলে পড়তে পারো, বাট এখান থেকে তোমাদের জীবনে কোনো কোশ্চেন আসবে না, মানে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। আচ্ছা, এবার দেখো, তুমি যদি আর্থপোডাটা বুঝতে পারো, এবার তুমি খুব ইজিলি এই জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, বিফোর দ্যাট তোমরা কি একটা জিনিস জানো, যে হাইড্রা নামে তোমরা কি কোনো কিছু জানো? হাইড্রা জিনিসটা কি? না স্যার। আচ্ছা, হাইড্রা জিনিসটা আমি তোমাকে একটা জিনিস দেখাই। হাইড্রা জিনিসটা কি? ধরো একটা হচ্ছে, ধরো একটা সাপ আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা সাপ, একটা স্ন্যাক আছে। এই স্ন্যাকের যদি হচ্ছে অনেকগুলো মাথা থাকে, এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, মানে একটা সাপের যদি অনেকগুলো মাথা থাকে, তাকে আমরা বলি হাইড্রা। মানে সোজা কথায়, একটা প্রাণীর যদি একটা মাথা না হয়ে অনেকগুলো মাথা হয়, তখন আমরা এটাকে বলি হাইড্রা। বুঝে গেছে জিনিসটা? একটা প্রাণী অনেকগুলো মাথা, একটা প্রাণী অনেকগুলো মাথা, অনেকগুলো মাথা একটা প্রাণী। বুঝে গেছে? আচ্ছা, এটা যদি বোঝা যায়, তোমরা হচ্ছে এই জিনিসটা ইজিলি বুঝতে পারবে। দেখো, দেহ দুটি ভ্রূণীয় কোষিস্থ দ্বারা গঠিত। একটা জিনিস মনে রাখবা, বাকি সকল যত জিনিসপত্র আছে আমাদের পৃথিবীতে, আগেই বলে রাখছি, টোটাল 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে আমাদের পৃথিবীতে। কত লক্ষ? 15 লক্ষ।
এই 15 লক্ষের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে জাস্ট একটা কোষিস্থ দ্বারা গঠিত। মানে জাস্ট শুধুমাত্র একটা কোষিস্থ থাকে, ধরো খুবই নর্মাল একটা কোষিস্থ দ্বারা গঠিত হয়। অর্থাৎ এই যে একটু আগে আমরা পড়লাম যে কাইটিন সমৃদ্ধ, একটু আগে পড়ছিলাম দেখো কাইটিন সমৃদ্ধ একটা কথা পড়ছিলাম, এই দেখো কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত, মানে এদের দেহটা খুবই নরম হয়, দেখো নরম দেহ, খুবই 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 নরম হয়। ঠিক আছে, এটা জাস্ট এতটুকু, মানে 10⁴ প্যাসকেল এই বায়ুটা সহ্য করতে পারে না, এত এত নরম হয় যে ওরা হচ্ছে এই বায়ুটা হলেই জাস্ট হচ্ছে ওরা নাই হয়ে যায়। তো যখন হয়, আর এদের দেখো দেহ হচ্ছে 2টা ভ্রূণীয় কোষস্থ দ্বারা গঠিত। তার মানে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের চাইতে এই পর্বটা তোমার হচ্ছে, মানে এদের বাইরের সেলটা হচ্ছে বেশি শক্তিশালী। তাহলে ওখানে কি বললাম? ওখানে আমি বললাম যে দেহ হচ্ছে কাইটিন সমৃদ্ধ এবং নরম দেহ থাকে। অর্থাৎ জাস্ট যদি যে কোনো বাইরের উপাদান যদি থাকে, তখন সেটা হচ্ছে সহ্য করার মতো অ্যাবিলিটি ওর শরীরে থাকে না। কিন্তু দেখো আমাদের যে হাইড্রা যেটা আছে, হাইড্রা, এই হাইড্রাটা কি করতে পারে? হাইড্রা হচ্ছে 2টা ভ্রূণীয় কোষস্থ দ্বারা গঠিত, 2টি ভ্রূণীয় কোষস্থ দ্বারা গঠিত। বুঝা গেছে? তার মানে এদের শরীরটা কিন্তু একটু বেশি হলে কি, একটু বেশি ওই যে আর্থ্রোপোডা চাইতে একটু বেশি শক্তিশালী। এখন আমি যদি তোমাকে ফার্স্ট এটা বুঝাইতাম যে হ্যাঁ এটা হচ্ছে 2টা কোষিস্থ দ্বারা গঠিত, তুমি বলতো যে হ্যাঁ 2টা দ্বারা গঠিত, ভালো হয়েছে, তো এখানে জানার কি আছে। কিন্তু যখন আমি তোমাকে ওই যে প্রথমে নরম দেহটা পড়াইলাম, তুমি বুঝতে পারবা যে আর্থ্রোপোড আর্থ্রোপোডা যেটা আছে সেটা হচ্ছে খুবই নরম দেহ, হাইড্রা যেটা আছে সেটা কি খুবই শক্ত দেহ। এবং পরে কি লেখা আছে দেখো, এদের বাইরের স্তরটা হচ্ছে একটোডার্ম এবং ভিতরেরটাকে বলে এন্ডোডার্ম। বাইরেটাকে বলে একটোডার্ম এবং ভিতরেরটাকে বলে এন্ডোডার্ম। আচ্ছা, এগুলো বানানটা লিখে দেওয়া উচিত। আমি হচ্ছে জাস্ট মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য লিখতে পারতেছি না, একটু খারাপ হচ্ছে। আমি পরের দিন হচ্ছে স্লাইড নিয়ে আসবো বা হচ্ছে পেন ট্যাব নিয়ে আসবো না তোমাদের জন্য। তো দেখো অ্যাক্টোনিয়াম, NIUM, অ্যাক্টোনিয়াম এটাকে বলে। আচ্ছা সরি, একটোডার্ম, একটোডার্ম, একটোনিয়াম না তো একটোডার্ম হবে এটা। DERM লিখে ফেলতে পারো, DERM ডার্ম, একটোডার্ম। আর একটা হচ্ছে এন্ডোডার্ম, এটা হচ্ছে ENDO DERM, এন্ডোডার্ম। এবার দেখো একটোডার্ম এবং হচ্ছে আরেকটা এন্ডোডার্ম। এবার দেখো বাইরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে একটো। একটা জিনিস মনে রাখবা, ল্যাটিন ভাষায় তোমাদের তো মানে এই বইয়ের মধ্যে অনেক কিছু সংক্ষিপ্ত করে ফেলছে, তোমরা যদি আগের বইটা একটু ফলো করো তাহলে দেখবো ওখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া ছিল যে বাইরে যে থাকে তাকে বলে একটো। ল্যাটিন একটো মানে হচ্ছে বাইরে। মানে আমরা তো ধরো বাংলা ভাষায় কথা বলি, এখন যারা হচ্ছে ওই যে ল্যাটিন ভাষায় কথা বলে, ল্যাটিন কিন্তু একটা ভাষা, হ্যাঁ, এই ল্যাটিন ভাষায় যারা কথা বলে তারা যদি বলে একটো, একটো মানে হচ্ছে বের হওয়া, মানে বাইরে, একটো মানে বাইরে, ওখান থেকে আসে হচ্ছে এই ওয়ার্ডটা একটোডার্ম। এই যে এখানে একটোডার্ম যেটা আছে সেটা হচ্ছে এই একটা স্পেসিফিক ওয়ার্ড থেকে আসছে, দেখো একটোডার্ম, এই যে একটোডার্মটা কোথা থেকে আসছে? ল্যাটিন একটা ওয়ার্ড থেকে আসছে। আর তারা যদি বলে অ্যান্ডো, অ্যান্ডো মানে হচ্ছে ভিতরে, তার মানে ভিতর স্তরের নাম কি? ভিতর স্তরের নাম হচ্ছে অ্যান্ডোডার্ম। আচ্ছা, সো আই হোপ তোমরা এটা বুঝতে পারতেছো। যদি বাইরে থাকে ল্যাটিন ওয়ার্ডটা, ল্যাটিন ওয়ার্ডে কি হয়? একটোডার্ম হয়। একটোডার্ম মানে বাইরের স্তর, বাইরের স্তরকে কি বলে? একটোডার্ম বলে। ভিতরেরটাকে সিম্পল এন্ডোডার্ম বলে। একটোডার্ম, এন্ডোডার্ম। আচ্ছা, পরে দেখো দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এখন কথা হচ্ছে গহ্বর জিনিসটা কি? এই দেখো এইখানে যে ওর একটা পেট আছে না, এই যে ওর একটা পেট আছে, এটাকে বলে গহ্বর। এটাকে কি বলে? গহ্বর। তোমাদের বইয়ের মধ্যে যদিও লেখা নাই, বাট তোমরা ইচ্ছা করে লিখে রাখতে পারো। এই যে ওর যে পেট আছে এটাকে আমরা বলি গহ্বর বলি। এটা হচ্ছে তোমরা যদি আরেকটু বড় হও ক্লাস 9-10-এ গিয়ে ছবিটা পাবা, ওখানে আর সুন্দরভাবে এই কথাটা বলা আছে যে গহ্বর কোনটা, হাইড্রোসিলা কোনটা, তারপর হচ্ছে সুড়ঙ্গ কোনটা, অ্যান্টেনা কোনটা, তারপর হচ্ছে লাইক অনেকগুলা জিনিস আছে এখানে, বেশ কয়েকটা, প্রায় 7 থেকে 8টা হচ্ছে ওর কি আছে এখানে, হচ্ছে অনেকগুলা নাম আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, ওর যে দেহ গহ্বরটা আছে এটাকে আমরা বলতেছি সিলেন্টেরন। মানে এক কথা ওর যে পেট আছে, দেখো ওর যে এটা পেট আছে না, এই পেটটাকে আমরা কি বলি? গহ্বর বলি। আচ্ছা, তো দেখো এরা একাধারে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। পরিপাক মানে কি বলতো? পরিপাক মানে ধরো আমি একটা জিনিস খাইছি, এটা তো হজম হওয়া লাগবে তাই না, এটাকে বলে পরিপাক হওয়া। আবার সংবহন মানে কি? এই যে আমরা, আমাদের দেহের মধ্যে কি আছে বলতো? রক্ত আছে। এই রক্তটা কিন্তু পুরো দেহ ঘুরে, আমরা কি জানি? আমাদের দেহে যে রক্তটা আছে সেটা কিন্তু আমাদের পুরো দেহ একবার ঘুরে আসে। অর্থাৎ এটা কিন্তু খুবই স্পিডে একটা জায়গা থেকে, মানে মাথার একদম হচ্ছে লাইক মাথার একদম হচ্ছে সেন্টার থেকে, অর্থাৎ মাথার যে সেন্টার বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের মস্তিষ্ক, সেখান থেকে শুরু করে আমাদের পায়ের তলা পর্যন্ত এই যে রক্তটা সেটা কিন্তু খুবই স্পিডে, অর্থাৎ খুবই দ্রুত গতিতে, উচ্চ গতিতে সংবহিত হয়। সংবহিত মানে হচ্ছে চলা, এক কথায় সংবহিত মানে হচ্ছে চলা। এখন তোমার যদি এত মানে এই সংবহিত, পরিপাক এই কথাগুলো যদি বুঝতে সমস্যা হয়, তখন তুমি সিম্পল ওয়ার্ড দিয়ে দ্বারা বুঝবা যে পরিসংবহন মানে চলে, একটা জিনিস চলতেছে এটাকে আমি বলবো সংবহন করে। আমাদের দেহে রক্ত চলে এটাকে আমরা বলবো সংবহন করে। আমাদের দেহ হচ্ছে হজম ক্রিয়া করতে পারে এটাকে আমরা বলি পরিপাক হবে।
ঠিক আছে? তো এটা খুবই সিম্পল। একজন আমাকে কি এটা বলতে পারবা যে এই দুইটা জিনিসের মধ্যে কি কি পার্থক্য, পরিপাক আর সংবহন? যে কোনো একজন, যে কোনো আমাকে একজন বলো যে পরিবহন এবং সংবহন দ্বারা তুমি কি বুঝতে পারছো? এই কেউ কিছু বুঝো নাই? আবার একটু বলে। আচ্ছা, একটা জিনিস নোট করে রাখো। পরিপাক মানে হচ্ছে খাবার, খাবার দাবার হচ্ছে যেখানে হজম হয়, এক কথায় সেটাকে বলে পরিপাক হওয়া। খাবার দাবার যেখানে হজম হয় তাকে বলা হচ্ছে পরিপাক হওয়া। অর্থাৎ আমি একটা জিনিস খাইছি, এখন এটা তো আমার সারা জীবন কি, সারা জীবন হচ্ছে আমাকে খাইতে হবে। এই খাবারটা কোথায় যায়? এটা হচ্ছে পরিপাক হয়ে আমাদের রেচন তন্ত্রে চলে যায়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরিপাক হওয়ার পরে এটাকে আমরা বলি হজম হওয়া, বাংলায় বলি হজম, এবং এটাকে হচ্ছে বাংলায় বলা হয় পরিপাক হওয়া। ঠিক আছে? দুইটা হচ্ছে এভাবে, মানে পরিপাক মানে হচ্ছে একটা খাবার খাওয়ার পরে আরেকটা খাবার খাওয়ার আগ পর্যন্ত যে হচ্ছে ক্রিয়াটা চলে তাকে বলে পরিপাক। খুবই সিম্পল, দেখো, একটা খাবার খাওয়ার পরে আরেকটা খাবার খাওয়ার আগ পর্যন্ত যে প্রক্রিয়া চলে তাকে বলে পরিপাক। তোমরা কি লিখতে পারছো নাকি আমি আরেকবার রিপিট করব? স্যার একবার বলে। আচ্ছা, একটা খাবার খাওয়ার পরে লিখো, একটা খাবার খাওয়ার পরে, একটি খাবার খাওয়ার পরে আরেকটি খাবার খাওয়া পর্যন্ত যে দূরত্ব, একটি খাবার খাওয়ার পরে আরেকটি খাবার খাওয়ার যে দূরত্ব, এর মধ্যবর্তী যে ক্রিয়া তাকে বলে পরিপাক ক্রিয়া। এর মধ্যবর্তী যে ক্রিয়া তাকে বলে পরিপাক ক্রিয়া। সো আমি দেখো, আমি আরেকবার রিপিট করতেছি। একটি খাবার খাওয়ার পরে আরেকটি খাবার গ্রহণ করার মধ্যবর্তী সময় যে প্রক্রিয়া চলে বা হচ্ছে যে প্রক্রিয়া সংঘটিত হয় তাকে বলে পরিপাক ক্রিয়া। সো একজন কি আমাকে এটা বলতে পারবা যে কি বোঝানো হয়েছে, যে পরিপাক মানেটা কি? পরিপাক মানে হজম হওয়া। হ্যাঁ, পরিপাক মানে হজম হওয়া। একটা খাবার থেকে আরেকটা খাবার খাওয়া পর্যন্ত যে দূরত্ব, এর মধ্যে যে ক্রিয়াটা চলে তাকে বলে পরিপাক ক্রিয়া। আর সংবহন মানে কি বলতো? একটু আগে বুঝাইছি সংবহন মানে কি। সংবহন মানে হচ্ছে ব্লাড সার্কুলেশন, বা হচ্ছে রক্ত যে আমাদের শরীরের এক স্থান থেকে আরেক স্থানে যায় তাকে বলা হচ্ছে সংবহন। এটাকে বলে সংবহন চলাচল। ক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট জেনে রাখতে পারো যে দেখো সংবহন এটা তো তোমাকে মুখস্থ করতে হবে। তুমি বলবা যে এটা তাহলে মুখস্থ করে ফেলে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, পরীক্ষার আগে মুখস্থ জিনিস হচ্ছে তোমার মাথায় কিচ্ছু থাকবে না। তুমি যদি এগুলো বুঝে বুঝে পড়ো যে হ্যাঁ, আমাদের যে হাইড্রা আছে এটার মধ্যে হচ্ছে রক্ত আছে, এই রক্তটা যদি চলে তাকে বলে সংবহন করা, এবং ও যে খাবার খায় তাকে তো রেচন প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা বের করে দিতে হবে, তাকে বলে পরিপাক ক্রিয়া। এভাবে যদি বুঝে পড়ো তাহলে দেখবা মুখস্থ করার এখানে খুব বেশি একটা টার্ম থাকে না। পরে দেখো, একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। দেখো নিডোসাইটটা হচ্ছে এরকম থাকে, এভাবে সরু এভাবে থাকে। এটাকে অনেক সময় হচ্ছে এই যে এভাবে থাকে আর কি, এটাকে অনেকে হচ্ছে শলাকার মতো থাকে, এভাবে চিকন লম্বা করে এভাবে থাকে, মানে এইভাবে করে, এইভাবে। এবং এটা দিয়েও কি করে, ও হচ্ছে শিকার ধরে, আত্মরক্ষা করে, চলন প্রক্রিয়া সম্পাদন করে, ইত্যাদি কাজ করে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ওর এই যে যন্ত্রটার নাম কি, মানে যেই যন্ত্রের মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কাজ করে থাকে, যেমন শিকার ধরা, আত্মরক্ষা করতে পারে, চলন হচ্ছে এখানে ঘটাইতে পারে। এটা কিন্তু তোমরা হচ্ছে বইয়ের মধ্যে এটা হচ্ছে অবশ্যই দাগ দিয়ে রাখবা। এটা দেখবা যে পরীক্ষায় তোমার ক নাম্বারে চলে আসবে যে এই যে এখানে কি ছিল, নিডারিয়া পরের প্রাণীদের বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম কি। তখন বলবা নিডারিয়া পরের প্রাণীদের বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম কি, নিডোসাইট। নিডোসাইট হচ্ছে খুবই ধারালো এবং হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে ব্যবহৃত হয়। তো উদাহরণ হচ্ছে হাইড্রা এবং ওবেলিয়া। হাইড্রা জিনিসটা তোমাকে একটু আগে বুঝাইছিলাম, একটা বডি থাকবে, দেখো ওয়ান বডি লিখে রাখতে পারো, একটা বডি থাকবে। যদি একটা বডি থাকবে এবং হচ্ছে মাল্টিপল মাথা থাকবে, অর্থাৎ মাল্টিপল মাথা, মাল্টিপল মানে অনেকগুলা মাথা, মাল্টিপল হেড, মাল্টিপল হেড, তাকে আমরা বলি হাইড্রা। তুমি যদি হচ্ছে এই ক্লাসটা ধরো কিছুই বুঝো নাই, তাহলে তোমাকে এই সবগুলো জিনিস মুখস্থ করতে হবে। যে ওর উদাহরণ হচ্ছে হাইড্রা, ওর উদাহরণ হচ্ছে ওবেলিয়া, এবং হচ্ছে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। কিন্তু তুমি যদি এগুলো বুঝো যে হাইড্রা মানে হচ্ছে একটা বডি মাল্টিপল মাথা, একটা বডি মাল্টিপল মাথা। এখন আচ্ছা, তোমরা কি হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে হ্যাঁ। পাচ্ছো? আচ্ছা, জি এবার স্যার। দেখো, আমি যদি হচ্ছে তোমাকে হাইড্রা এনিমেল এনিমেলিয়া লিখে সার্চ দেই, এবং সেটা যদি হচ্ছে আমি একটা তোমাকে এখানে একটা ছবি, এই যে ছবি, এটা দেখাই। এই দেখো, এই যে ছবিগুলো আছে না, এগুলো হচ্ছে তোমার এক একটা, একটা বডি কিন্তু হচ্ছে কি অনেকগুলা মাথা, এই যে এগুলো হচ্ছে অনেকগুলা মাথা। এই যে একটা বডি কিন্তু অনেকগুলা মাথা, এই যে একটা মাথা, এই যে একটা মাথা, অনেকগুলা মাথা। ঠিক আছে? আমাদের বইয়ের মধ্যে যেটা আছে এটা খুব স্পষ্ট করে দেয়া নাই, তার জন্য তোমাদেরকে হচ্ছে আমি একটু ওখানে দেখাইলাম আর কি।
আচ্ছা, তো আমরা ব্যাক টু স্টাডি, আমরা হচ্ছে এখানে ফেরত আসি। আমরা হচ্ছে এগুলো একটু মুছে দেই, কারণ আমাদের হচ্ছে এগুলো একটু ক্লিয়ার করে রাখলে ভালো। ওকে, তো এবার দেখো আমরা যেখানে ছিলাম, প্লাটি হেলমিনথিস খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, ঠিক আছে? আমি আশা করতেছি তোমরা এটা বাসায় পড়বা। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা বাসায় পড়বা, এবং বাসায় পড়ার পরে, আচ্ছা এটা স্টার হবে না, হ্যাঁ এটা ভুলেও স্টার দিব না, এটা পরীক্ষা আসে না নর্মালি। সো দেখো, এটা তোমরা বাসায় পড়বা। বাসায় পড়ার পরে যদি মনে হয় যে তোমরা কোনো কিছু বুঝো নাই, তাহলে হচ্ছে তোমরা পরের ক্লাসে আমাকে এটা আস্ক করবে, এটা তোমাদের হচ্ছে SW হিসেবে দেওয়া থাকবে। তো আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দেই, যে প্লাটি হেলমিনথিসের যে সকল জিনিসপত্র তোমরা বুঝবা না। তোমরা বুঝবা না হচ্ছে এই যে বহির পরজীবী বা অন্ত পরজীবী জিনিসটা কি, তোমরা বুঝবা না হচ্ছে কিউটিকল জিনিসটা কি, তোমরা বুঝবা না হচ্ছে শিখঙ্গ নামে এই জিনিসটা কি কাজ করে, বা এই হচ্ছে কিভাবে কাজ করে। তোমরা আরেকটা জিনিস বুঝবা না, সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বলতে আসলে কি বোঝায়। এই চারটা বা পাঁচটা জিনিস হচ্ছে আমি ব্যাখ্যা করি, বাকিগুলো তোমরা ইজিলি বুঝে যাবা। দেখো, বহির পরজীবী একটা জিনিস মনে রাখবা। ধরো এখানে হচ্ছে একটা গাছ আছে, এই হচ্ছে তোমার একটা গাছ, হ্যাঁ এটা হচ্ছে ট্রি, একটা ট্রি আছে আমার কাছে। দেখবা যে ট্রির আশেপাশে অনেকগুলো হচ্ছে এরকম ছোট ছোট গাছ জন্মায়। কখনো দেখছো এই যে গাছের আশেপাশে ছোট ছোট গাছ জন্মায়, যেগুলোকে আমরা কি বলি, আগাছা বলি? দেখছো কখনো? জি স্যার। জি হ্যাঁ, ভাইয়া। এই যে এই যে তোমার যে এক্সট্রা যে গাছগুলো উৎপন্ন হচ্ছে, ধরো তুমি হচ্ছে একটা আম গাছ লাগাইছো, ভালো কথা। এখন তুমি জানো আম গাছ লাগাইলে আম গাছ হবে, কিন্তু দেখবা যে আশেপাশে হচ্ছে অনেকগুলা গাছ হচ্ছে কি কি থাকবে, এখানে হচ্ছে এটার সাথে ফ্রি ফ্রি হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা পাবলিক। এগুলা হচ্ছে বহির পরজীবী, অর্থাৎ নিজেরা খাবার বানাবে না, মানুষের থেকে চুরি করে খাবার নিবে। এটাকে বলে বহির পরজীবী। বুঝে গেছে? দেখছো, আম গাছ লাগাইছো, ভালো কথা। আম গাছ তো দেখো, এই যে আম গাছের নিচে হচ্ছে শিকড় আছে, এই দেখো আম গাছের শিকড়টা এইভাবে থাকে, ভালো কথা। আম গাছের যে শিকড়টা আছে, ও তো নিজের খাবার নিজে নিচ্ছে, ভালো কথা। মাঝখান থেকে এই যে দেখো, এই যে পাশে যে ছিল, আমি অন্য একটা কালি দিয়ে দেখাই। ধরো এই যে এখানে যে অন্য কালি দিয়ে যেগুলো দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে এক্সট্রা যে গাছগুলো আছে ওদের শিকড়। ওরা কি করবে, ওরা বলবে যে ভাই আমার তো হচ্ছে অনেক খিদা লাগছে, তো আমাকে একটু খাবার দাও। বোঝা গেছে? মানে ও নিজে কাজ করবে না, কিন্তু মানুষের থেকে খাবার নিবে। এটাকে বলা হচ্ছে বহির পরজীবী, মানে অন্যের উপর নির্ভর করে। ঠিক আছে? বহির পরজীবী মানে হচ্ছে অন্যের উপর নির্ভর করে। আর অন্ত পরজীবী মানে হচ্ছে শুধু নিজে নিজে যেটা খাবার বানাইতে পারে। মানে আচ্ছা ধরো, এই জিনিস হচ্ছে আমি আরেকটু বুঝাই, যদিও তোমাদের ক্লাস 9-10-এ হচ্ছে টপিকটা আছে। তোমাদের হচ্ছে আমি একটা ছোট একটা করে জিনিস বুঝাই। ধরো এখানে হচ্ছে এ বস্তু আছে, এখানে হচ্ছে বি বস্তু আছে। এখন এই বস্তুর সাথে একটা জিনিস আসলো, আসার পরে কি হবে, ও জাস্ট যদি নিজের খাবার নিজে তৈরি করতে না পারে, আরেকজনের খাবার সে হচ্ছে যদি নিয়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে বহির্পরজীবী। মানে নিজে খাবার বানাবে না, মানুষ থেকে খাবার নিবে, এটাকে কি বলে, বহির্পরজীবী। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে অন্তঃপরজীবী। এই কোনো কোনো সমস্যা, কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, মনে হয় কার কোনো কোশ্চেন ছিল মেবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আমরা যেটা বলতেছিলাম, প্লাটিহেলমিনথেসিসের মধ্যে বহির্পরজীবী অন্তঃপরজীবী। ধরো নিজের খাবার নিজে বানাবে না, কিন্তু অন্য কারো কাছে খাবার নিবে, তখন আমরা এটাকে কি বলি, বহির্পরজীবী, অর্থাৎ বাইরে থেকে খাবারটা নিবে। আর যদি এমন হয় অন্তঃপরজীবী, মানে হচ্ছে সে নিজে খাবার বানাবে না, কিন্তু তার আশেপাশে ধরো এ নামক এখানে আরেকটা এ আছে, এটাকে বলে হচ্ছে অন্তঃপরজীবী। মানে ও জাস্ট ওই দুজনের খাবারটা শেয়ার করবে। মানে বি তো এক্সট্রা আছে, বি নিজের খাবার নিজে তৈরি করতেছে, ধরো বি হচ্ছে অনেক বড় একটা গাছ, বি হচ্ছে অনেক বড় গাছ, বি নিজের খাবার নিজে তৈরি করতেছে, এবং এ হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতেছে কিন্তু শেয়ারের মাধ্যমে খাবারটা গ্রহণ করতেছে। এটাকে আমরা বলি অন্তঃপরজীবী। ঠিক আছে? তারপর দেখো, দেহ হচ্ছে পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল মানে হচ্ছে এই যে শেপ গুলা, এই দেখো এটাকে বলে শেপ বা হচ্ছে কিউটিকল, শেপ বা হচ্ছে কিউটিকল। আচ্ছা, শিখাঙ্গ আর পৌষ্টিকতন্ত্র এই দুইটা হচ্ছে আমি পরের ক্লাসে বুঝাবো। এই দুইটা হচ্ছে আমি পরের ক্লাসে তোমাদেরকে বুঝাবো। এগুলো একটু বড় টপিক, তোমরা যদি হচ্ছে একটু সময় নিয়ে বুঝো, তোমরা হচ্ছে এগুলো অনেক ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে? তো আজকে যতটুকু হয়েছে, আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে আজকে যতটুকু হয়েছে এটা আমরা সুন্দরভাবে একটা নোট করব। মানে কি কি বুঝছি আর কি কি বুঝি নাই, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে রাখবো, যে হ্যাঁ আমি আজকে যা বুঝছি, কিন্তু আমার ম্যাক্সিমাম জিনিস মাথার উপর দিয়ে গেছে, এটাও বলতে পারো। আবার বলতে পারো যে হ্যাঁ না, যা যা বুঝছি মানে যা যা বলা হয়েছে সেগুলো মোটামুটি বুঝতে পারছি। তো জিনিসটা হচ্ছে তোমার উপরে, তুমি যত বেশি এখানে ইফোর্ট দিবা, তুমি এখানে তত বেশি প্রো হবা। ধরো তুমি হচ্ছে আজকে যেটা করবা, যেই সকল জায়গাগুলো হচ্ছে এই রেকর্ড ক্লাসে তোমাদের দিয়ে দেওয়া হবে, হ্যাঁ সমস্যা নেই, রেকর্ডটা তোমাদের একটু পরে দিয়ে দেওয়া হবে। সো তোমরা যেটা কাজ করবা, এই সকল রেকর্ডগুলো হচ্ছে একবার শুনবা। শোনার পরে তোমরা হচ্ছে এই যে এখানে কি কি বলা হয়েছে, নিজেরা নিজেরা একটু হচ্ছে এইচডাব্লিউ করা ট্রাই করবা, যে হ্যাঁ ভাইয়া তো এটা বলছে,
এখন এটা আসলে আমি বুঝতে পারছি কিনা, বা ভাইয়া তো এটা বলছে ভালো কথা, কিন্তু এটা আসলে আমার মাথার উপর দিয়ে গেছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে একটু আইডেন্টিফাই করবা। হ্যাঁ ভাইয়া পড়াই গেছে, আমিও একবার বুঝছি কিন্তু পরে আর দেখি নাই, এভাবে যেন না হয়। সো আই হোপ তোমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে ভালোভাবে এনজয় করছো। এমন যদি কোনো কিছু থাকে যে তোমরা এখনো বুঝো নাই, তাও তুমি হচ্ছে আমাকে এখন বলতে পারো। আমি হচ্ছে আরো কিছুক্ষণ আসি, ঠিক আছে? তোমরা হচ্ছে যদি বলো যে কোনো টপিক, আমি হচ্ছে এখানে তোমাকে বুঝিয়ে দিব। তো তোমরা একটু বইটা দেখো, যে যা যা পড়াইছি এর মধ্যে যদি তুমি কোনো কিছু না বুঝো, তখন তোমরা হচ্ছে আমাকে এটা বলো। স্যার হোমওয়ার্ক কি গ্রুপে দিব? হোমওয়ার্ক হচ্ছে তোমার এই যে এই বক্সটা ছিল। তো তুমি হচ্ছে হোমওয়ার্কটা আপাতত রাখো। তুমি হচ্ছে নিজে নিজে করো। পরের ক্লাসে তুমি যেগুলো পারতেছো না সেগুলো হচ্ছে নোট ডাউন করো, নোট ডাউন করে পরের ক্লাসে আমাকে বলো, আমি সেটা সলভ করে দিব। বুঝা গেছে? ওকে স্যার। ওকে। তো ঠিক আছে, তোমাদের আরো কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে হচ্ছে 5 মিনিটের মধ্যে তোমরা বলতে পারো, আমি হচ্ছে 5 মিনিট আসি আরো। কোনো সমস্যা না থাকলে আজকের মধ্যে এখানে ক্লাস অফ করে দিব। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই? এই সবাই সবকিছু বুঝছো? কোনো সমস্যা নাই? ভাইয়া যাওয়ার আগে আপনার পরিচয়টা আচ্ছা ভালোভাবে দিয়ে যান। আচ্ছা, আমি হচ্ছে সারওয়ার্ডি সজীব, মানে আচ্ছা আমার নামটা একটু উইয়ার্ড। হ্যাঁ আমার নামটা একটু উইয়ার্ড, অনেক বড় একটা নাম। সারোয়ার ডি সজীব, ডি ডাবল ই। ডি হচ্ছে আমার ফ্যামিলি টাইটেল, হ্যাঁ। তারপর হচ্ছে SAZIB, সারওয়ার্ডি সজীব। আমি পড়াশোনা করতেছি ঢাকা ভার্সিটি থেকে, DU। এবং আমি হচ্ছে 4th ইয়ারে আছি, অর্থাৎ লাস্ট ইয়ারে আছি আমি। 4th ইয়ার, এখন আমার প্র্যাকটিক্যালটা হয় নাই। এবং আমি হচ্ছে মহসিন হল, মহসিন হল, MOHOSIN, মহসিন হল, মহসিন হল। এবং আমার সেশন হচ্ছে 19-20, মানে হচ্ছে আমি 19-20-এ হচ্ছে এখানে ভর্তি হয়েছি। বুঝে গেছে? এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার নামটা অনেক বড়, সারোয়ার ডি সজীব। তো কাউকে আমি বললেও ওই বেচারার নাম মনে রাখতে পারে না। তো তোমরা হচ্ছে জাস্ট এটুকু জেনে রাখো যে আমরা হচ্ছে পরের ক্লাসে যা যা পারতেছি না সেগুলো থেকে হচ্ছে স্টার্ট করবো, অর্থাৎ ক্লাসের শুরুতেই তোমরা টপিকগুলো গুছিয়ে রাখবা, যে ভাই এটা আমি হচ্ছে মাথার উপর দিয়ে গেছে, এই জিনিস আরেকবার একটু বুঝাই দেন। বুঝে গেছে? ওকে। সো আর কারো কোনো কি সমস্যা আছে? লাস্ট মিনিট কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না নাই? স্যার। ওকে, না স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। আর ভালো করে পড়াশোনা করো। So, আজকে এই পর্যন্তই। ওকে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওকে, স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।